আমরা যে সামসটা করব সেই সামসটা হচ্ছে এখন ইলাস্ট্রেশনস 58 ইলাস্ট্রেশনসে কি আছে দেখি। শ্রী গৌতম পাল ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। যখনই কোনো আমরা ইম্পর্টেন্ট কোনো ডেট বা ওয়ার্ড পাবো সেটাকে আমরা হাইলাইট করব নিচে আন্ডারলাইন করে, কারণ এই কলকাতাটা কাজে লাগবে কখন, যখন গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ওই মিউনিসিপ্যাল ভ্যালুর যে কনসেপ্টটা, কারণ যখন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এই চারটে বড় শহর হয় সেই ক্ষেত্রে মিউনিসিপ্যাল ভ্যালুর দুটো হয়, একটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর একটা হচ্ছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এই চারটে শহর বাদ দিয়ে অন্য যে কোনো জায়গার ক্ষেত্রে মিউনিসিপ্যাল ভ্যালু মানে একটাই, সেই ক্ষেত্রে কিন্তু কোনো গ্রস আর নেটের ব্যাপার থাকে না। তো এই কারণে এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা নিচে আমরা আন্ডারলাইন করে দিলাম। ইনফরমেশন রিলেটিং টু দ্য 2 হাউসেস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 1920 আর অ্যাজ ফলোস। এবার বলেছে যে প্রিভিয়াস ইয়ার, যেটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার, যেই বছরের ইনকামের আমরা কম্পিউটেশনসটা করব সেটা হচ্ছে 19-20, এবং সেইটা দুটো বাড়ির ওপরে সমস্ত তথ্য বা ইনফরমেশনস আমাদেরকে দিয়েছে। প্রথমে কি মিউনিসিপ্যাল ভ্যালু উইদিন ব্র্যাকেটে গ্রস, বাহ অঙ্ক তো আমাদের সহজ করে দিল। কিন্তু যদি এখানে শুধু বলে দিত মিউনিসিপ্যাল ভ্যালু, তাহলে আমরা কি করতাম, যেহেতু কলকাতা বলে দিয়েছে আর আমরা জানি যে মিউনিসিপ্যাল ভ্যালুর ক্ষেত্রে কলকাতা যদি হয় তাহলে সেটা গ্রসও হতে পারে নেটও হতে পারে, তাহলে ফার্স্টে আমার এটা দেখে নিতে হবে যে সেই মিউনিসিপ্যাল ভ্যালুটা গ্রসে দেওয়া আছে না নেটে দেওয়া আছে। সেটা বার করার জন্য আমরা কি করব, যেই মিউনিসিপ্যাল ভ্যালুটা আছে সেটাকে আমরা 9 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যদি দেখি যে সেটা মিলে যায়, তখন সেটাকে আমরা কি করব, ইনটু 10 দিয়ে গুণ করে সেটাকে আমরা গ্রসে কনভার্ট করে নেব। আর যদি দেখি যে 9 দিয়ে ভাগ করার পর সেটা মিলছে না, অর্থাৎ দশমিকে বেরোচ্ছে, তখন আমরা বুঝে নেব সেই যে মিউনিসিপ্যাল ভ্যালুটা দেওয়া আছে সেটা গ্রসেই দেওয়া আছে। কথাটা বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে মিউনিসিপ্যাল ভ্যালু উইদিন ব্র্যাকেটে গ্রস। আচ্ছা, প্রথম যে বাড়িটা ফার্স্ট হাউস হচ্ছে লেট হাউস আর সেকেন্ড হাউস হচ্ছে সেলফ রেসিডেন্স বা সেলফ অকুপাইড। ভেরি গুড, তাহলে ঠিক আছে সেইভাবে আমরা করব। সেকেন্ড হচ্ছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কথাটার মানে কি আমরা জানি, ঠিক আছে, ন্যায্য মূল্য, অর্থাৎ যেই এরিয়াতে তোমার দোকানটা রয়েছে ওই দোকানের আশেপাশে বা যেই এরিয়াতে তোমার ভাড়া ঘরটা দেওয়া আছে তার আশেপাশে ওরকমই সাইজের একখানা বাড়ির জন্য অন্যান্যরা কতটা চার্জ করছে রেন্ট বাবদ, সেটাকেই বলা হবে ফেয়ার রেন্ট। বুঝতে পারলি? কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রেন্ট আমরা জানি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের থেকে যে রেন্টটা ফিক্সড করে দেওয়া হয়, যেটার বেশি কখনোই টেন্যান্টের কাছ থেকে রেন্ট নেওয়া যায় না, তার জন্যই স্টেপ 1 আমরা লিখি সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্যান্ডার্ড রেন্ট, ঠিক আছে, কারণ ওটার বেশি নেওয়া যাবে না বলেই। অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কথাটা মানে কি সারা বছরের রেন্ট। বারবার এটা দেখবি যে এখানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড নেই, তো এখানে কি বলেছে অ্যানুয়াল রেন্ট, অর্থাৎ সারা বছরের রেন্ট কত, ঠিক আছে, তার মানে 12 মাসের। ভ্যাকেন্সি পিরিয়ড বলে দিয়েছে 2 মাস, খুব ভালো কথা। তাহলে অ্যানুয়াল রেন্ট যদি 2,40,000 হয় তাহলে 2 মাস লস ডিউ টু ভ্যাকেন্সি, তাহলে 2,40,000 ডিভাইডেড বাই 12 কত আসে, 12 দুগুণে 24, 20,000 টাকা করে। তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সি 20,000 ইন্টু 2, তার মানে 40,000, ঠিক আছে। কিন্তু যখন আমরা স্টেপ 2টা করবো তখন কিন্তু আমায় দেখাতে হবে কি অ্যানুয়াল রেন্টটাই দেখাতে হবে। ওই যে লিখতাম না, রেন্ট রিসিভ অর রিসিভেবলস আফটার ডিডাক্টিং অফ আনরিয়ালাইজড রেন্ট বাট বিফোর চার্জিং লস ডিউ টু ভ্যাকেন্সি। তার মানে এইখানে দেখবো পরে কি কোনো রকম লস ডিউ টু ভ্যাকেন্সি আছে, আনরিয়ালাইজড রেন্ট আছে কি নেই, যদি থাকে তাহলে সেটা মাইনাস হবে, আদারওয়াইজ পুরো অ্যানুয়াল রেন্টে স্টেপ 2তে বসে পড়বে। এবং লাস্টে গিয়ে, লাস্ট মানে হচ্ছে গিয়ে তোর স্টেপ 4-এর মধ্যে, ভেরি গুড, স্টেপ 4-এর মধ্যে গিয়ে লস ডিউ টু ভ্যাকেন্সি দ্যাট ইজ 40,000 আমরা মাইনাস করে দেবো স্টেপ 3-এর থেকে। স্টেপ 3 কোনটা, স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা বেশি। ভেরি গুড। তারপর হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স। এখানে কি আছে, মিউনিসিপাল ট্যাক্স 27,000, 25,000 আউট অফ উইচ 8100 পেড বাই দ্য টেন্যান্ট। খুব সহজ ব্যাপার, তার মানে 27,000-এর মধ্যে 8,100 মাইনাস করে দেওয়া হবে, বাদ বাকিটা যে ওনার সে নিজের পকেট থেকে ফিনান্সিয়াল ইয়ারে পেমেন্ট করেছে। আর আমরা জানি যে মিউনিসিপাল ট্যাক্সটা কম্পিউটেশন বা ডিডাকশনসটা ক্যাশ বেসিসে আমরা পাই, তাই তো, ক্যাশ বেসিসে পাই।
ঠিক আছে, কারণটা কি? সেটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড লোন, ওইটা অ্যাক্রুয়াল বেসিসে। যে আমি ভালো মতন এই দুটো পয়েন্ট মাথায় রাখবি, ইন্টারেস্ট অন বরোড লোনটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে, যে ইন্টারেস্টটা তুমি লোনের ওপর যেটা অ্যাক্রু হলো সেটা তুমি পেমেন্ট করো চাই না করো, ইউ আর এলিজিবল টু ডিডাক্ট দিস অ্যামাউন্ট ফ্রম দ্য নেট অ্যানুয়াল ভ্যালু টু ডিরাইভ দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট ফ্রম দ্যাট হাউস প্রপার্টি। ঠিক আছে, কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্সটা ডিডাকশনস আমরা পাই বা এসএসসিরা পাই ক্যাশ বেসিসে। ক্যাশ বেসিস কোনটা? একজন ওনার নিজের পকেট থেকে প্রিভিয়াস ইয়ারে, দুটো ইম্পর্টেন্ট কথা, একটা হচ্ছে ওনার নিজের পকেট থেকে দেবে, সেকেন্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারেই দিতে হবে। তার মানে প্রিভিয়াস ইয়ারে দাঁড়িয়ে যদি আগামী 10 বছরেরটাও অ্যাডভান্স হিসাবে দিয়ে দেয়, তাহলে ওই পুরো 10 বছরের অ্যামাউন্টটাই যখন ওর ক্যালকুলেট করা হবে ফিনান্সিয়াল ইয়ারে, পুরো 10 বছরেরটাই মাইনাস করার জন্য সে এলিজিবল হবে, কোনো রকম অসুবিধা নেই এক্সপেক্টেড। তাহলে এখান থেকে হয়ে গেল। আর হচ্ছে ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশনস অফ হাউস, খুব ভালো কথা, বাড়ি তৈরি করার জন্য এখানে 45,000 আছে, যেটা লেট আউট, যেটা আনলিমিটেড আমরা কি ছাড় পাবো, কারণ আইটি ডিপার্টমেন্ট বলে রেখেছে তুমি যদি আমায় দেখো তাহলে আমিও তোমায় দেখবো। তো তুমি যেহেতু আমাকে তোমার ইনকামের ওপর ট্যাক্স দেবে, তাহলে যে ইন্টারেস্ট অন বরোড লোনের ব্যাপারটা আছে সেটার উপর আমি পুরোপুরিভাবে তোমায় ছাড় দিয়ে দেবো। ঠিক আছে, এইবার কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী গৌতম পাল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 20 and 21। ঠিক আছে, কারণ আমরা জানি যে আজকে যদি ফিনান্সিয়াল ইয়ার 19-20 হয়, তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হবে? তার পরের ইয়ারটাই 2021। এইবার একটা কথা, সেটা হচ্ছে দাদা এই সেকেন্ড হাউসটা দেওয়ার মানেটা কি? সেখানে তো অ্যাসেসি নিজে থাকে, যেটা আমরা একদিনকে বুঝেছিলাম যে আরে নিজে থাকলেও তো সেই বাড়িটা তৈরি করার জন্য সে লোন নিয়েছিল, সেই লোনের ওপর তো তাকে এখনও ইন্টারেস্টটা দিতে হচ্ছে। তো আমরা ট্যাক্সে এই জিনিসটা শিখেছিলাম যে যেরকমভাবে ইনকামের ওপর আমার ট্যাক্স দিতে হয়, সেরকমই আমার যদি কোনো জায়গায় লস হয় সেটার ওপর আমাকে আবার ঘুরিয়ে আইটি ডিপার্টমেন্ট বেনিফিট দেয়। কিভাবে বেনিফিটটা দেয়? যে আজকে যদি কোনো একটা জায়গাতে আমার লস হয়ে থাকে, আইটি ডিপার্টমেন্ট বলে আমি আপনার এক একটা সোর্স অফ ইনকামের ওপর ট্যাক্স নিই না, আমি আপনার ওপর ট্যাক্স নিই। তো যার ফলে আপনার যদি 3টে বিজনেস হয়, আমি আপনার 3টে বিজনেসের ওপর আলাদা আলাদাভাবে ট্যাক্স নেব না, আমি নেব আপনার ওপর, আপনার নেট ইনকাম কত সেটার ওপর নেব। তাই যদি আপনার এ বিজনেস থেকে 1 লাখ প্রফিট হয়, আর বি বিজনেস থেকে যদি 50,000 টাকা প্রফিট হয়, আর সি বিজনেস থেকে যদি 60,000 টাকা লস হয়, তার মানে আমি আপনার নেট ইনকামটা বার করবো। তাহলে 1 লাখ প্লাস 50,000 মাইনাস 60,000, দ্যাট ইজ 90,000 হচ্ছে কি আপনার নেট ইনকাম। এই 90,000-এর ওপর আমি ট্যাক্স নেব। এবার দেখবো যে এটার উপর ট্যাক্স হয় কি হয় না। তো তার মানেটা কি দাঁড়াচ্ছে? এই যে 90,000টা মাইনাস করলাম, এই মাইনাস করার বেনিফিটটা দিল কে? সেই সুযোগটা করে দিল কে? আইটি ডিপার্টমেন্টই করে দিল। তার মানে মনে রাখবি, যদি কখনো কোনো একজন অ্যাসেসির কোনো একটা জায়গাতে লস হয়, তাহলে সেই লসটাকে ইগনোর করবি না, সেই লসটা তোর হাতে ট্যাক্সের দিক দিয়ে বেনিফিট অর্থাৎ অন্যান্য ইনকামগুলোকে রিডিউস করে, যার ফলে তোকে ট্যাক্সটাও কম দিতে হবে। তাই প্র্যাকটিক্যালি এইটা আমাদের কিন্তু হেল্প করবে যে বাড়িটা সেলফ অকুপাইডে আমরা রাখছি, কারণ সেইটার ক্ষেত্রে নেট অ্যানুয়াল ভ্যালু পর্যন্ত 0, স্ট্যান্ডার্ড ওই যে স্ট্যান্ডার্ড ডিডাকশনস আন্ডার সেকশন 24 সাবসেকশন এ 24A সেইটাও 0, কারণ ওটা কীভাবে বার করি? ওটা এনএভির ওপর 30% চার্জ করি, এনএভির ওপর 30% চার্জ করি, যেটা এনএভি বেরোয় সেই এনএভির ওপর তারপর আমরা কি করি? ডিডাকশনস আমরা করি আন্ডার সেকশন 24, ঠিক তার নিচে 24 সাবসেকশন এ, সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশনস করি এনএভির ওপর 30%। তো যদি আজকে এনএভি ভাই 0 হয়, তাহলে তার উপর যদি তুই 30% চার্জ করিস, কি আসবে? 0ই তো আসবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো আসবে অ্যাক্রুয়াল বেসিসে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড লোন। ঠিক আছে, কিন্তু ওইখানে একটা বোঝার ব্যাপার আছে, সেখানে কি যে আমি দেখব যে যদি কনস্ট্রাকশন হয় তাহলে ম্যাক্সিমাম কত লিমিট? 2 লাখ, যদি রিপেয়ার হয় তাহলে ম্যাক্সিমাম 30,000,
তখনই হবে যখন কি 3টে শর্ত পূরণ হবে। 4টে না, অ্যাকচুয়ালি 3টে মাথা রাখবে, ওটা আমি জাস্ট নোট তৈরি করার জন্য আমি ওটাকে ঢুকিয়ে রেখেছি। 3টে মেনলি, একটা হচ্ছে 199 এর পর হতে হবে, যেই পারপাসে টাকাটা নেওয়া আছে সেই পারপাসে লাগাতে হবে, এবং সেটাও লাগাতে হবে 5 বছরের মধ্যে। আর আরেকটা হচ্ছে যেটা আমি ওটা আমার অ্যাড করা, ঠিক আছে, মানে অন্য জায়গা থেকে ঢুকিয়ে দিয়েছি আমি ওখানে। সেটা হচ্ছে যদি নতুন কোনো একটা ফ্রেশ লোন নাও আগের কোনো একখানা লোনকে রিপেমেন্ট করার জন্য, তাহলে ওই ফ্রেশ লোনের ওপর যে ইন্টারেস্টটা হবে সেটাও এলিজিবল হবে একইভাবে ইন্টারেস্ট অন বড় লোন বলে আন্ডার সেকশন 24 সাবসেকশন বিতে ডিডাকশনস ক্লেম করা। কোনো রকম অসুবিধা আছে? তার মানে আমাদের কিন্তু কি যে ইন্টারপ্রিটেশন, যেটা আমরা কিন্তু খুব সুন্দর মতন ইন্টারপ্রিটেশনস করে ফেলতে পারলাম। এবার জাস্ট আমরা অঙ্কটা করে শেষ করে দেবো। এবার আমরা অঙ্কটা স্টার্ট করি। তাহলে আমরা আমাদের যেটা আমরা আগের দিন শিখেছিলাম যে আমরা 3টে কলাম করে নেব, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস। একটুখানি এখান থেকে বলে দিই, এই কলামটা ইউজ হবে গ্রস গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বার করা পর্যন্ত। অর্থাৎ যতগুলি আমরা স্টেপসগুলো নিই না, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, মানে স্টেপ 5 থেকে আমরা সেকেন্ড কলামে মুভ করব, ঠিক আছে। অর্থাৎ আমরা যতগুলি গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করার আগে যেইগুলো করে থাকি সেটা আমরা কলাম 1-এ করব। যেই গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বেরিয়ে গেল, তারপর সেই গ্রস অ্যানুয়াল ভ্যালুটাকে আমরা সেকেন্ড কলামে ট্রান্সফার করব, এবং সেখানে আমরা সমস্ত কম্পিউটেশন করব। কম্পিউটেশন করার পর একটা বাড়ির থেকে যে ট্যাক্সেবল ইনকামটা বেরিয়ে আসবে সেটাকে আমরা থার্ড কলামে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। ঠিক একইভাবে যে সেকেন্ড বাড়ি থাকবে বা থার্ড বাড়ি থাকবে, যতগুলি বাড়ি থাকুক, সেইগুলোকে আমরা ঠিক এরকমভাবে করব, ঠিক আছে। তারপর লাস্টের কলামে থেকে বেরিয়ে আসবে যে হাউস প্রপার্টি হেডে ওই অ্যাসেসির তাহলে নেট ইনকাম, ট্যাক্সেবল ইনকামটা কত, ঠিক আছে। এই জন্য আমরা 3টে কলাম করে নিলাম। ওপরে কি লিখবো? কম্পিউটেশনস অফ ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার গৌতম পাল, কমা এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা ফর দ্য প্রিভিয়াস ইয়ার 1920 রিলেটিং টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021। হয়ে গেল। এই জিনিসটা তো সব জায়গাতেই সেম হয়, এই জিনিসটা লিখে নিলাম। একদম পাই টু পাই আমরা জিনিসগুলোকে লিখবো, যাতে কোনো জায়গায় নাম্বার কাটার স্কোপটা না পায়, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এইবার আমরা এই যে দুটো যে বাড়ি রয়েছে, একটা হচ্ছে সেলফ অকুপাই, একটা হচ্ছে লেট আউট। এবার তোদের ইচ্ছে, কারণ আমরা জানি যে যে কোনো একটা করলে হবে, কারণ আলটিমেটলি থার্ড কলামে তো প্লাস মাইনাসটা হবে। এবার একটা কাজ করি, প্রথমে যে বাড়িটা আছে, যেহেতু ফার্স্ট হাউস লেট আউট, তাহলে সেটাকেই আমরা করে নিই প্রথমে। কাজটা তো একটা প্রথমে করি, ফার্স্ট হাউস, সেটা হচ্ছে লেট আউট, এটা করে নিলাম। এরপর আমরা শুরু করে দেবো স্টেপ 1। স্টেপ 1-এর মধ্যে আমরা জানি যেহেতু কলকাতার মধ্যে দুটো বাড়ি, তো যার ফলে আমাদের এখানে কনসেপ্ট কী আসবে? গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এখানে তো ক্লিয়ারলি বলেই দিয়েছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, তাই লিখে দিই এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ঠিক আছে। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কত? ফার্স্ট হাউসের 3 লাখ, তাহলে এইটা আমরা বসিয়ে দিলাম 3 লাখ এইখানে। তারপর আমরা কি করব? ফেয়ার রেন্টের অ্যামাউন্ট কত? 2,50,000, এইটাও বসিয়ে দিলাম ফার্স্ট কলামে। এরপর আমরা কি লিখব? যেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি, হুইচ এভার ইজ হায়ার will be taken as reasonable expected rent under section 23(1)(a), but subject to the maximum amount of standard rent, that is স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে গিয়ে 3 লাখ, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এই দুটোর মধ্যে কম্পিউট করব, দেখব যে কোনটা বেশি, কিন্তু সেটা যাতে কখনোই স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি না হয়। তাহলে এখানে কোনটা আসছে? 3 লাখ, আর এখানেও স্ট্যান্ডার্ড রেন্ট কত হচ্ছে? 3 লাখ। তো আলটিমেটলি তাহলে কত আসবে? 3 লাখই আসবে। তাহলে আমরা একটা কাজ করব, এইটার নিচে দাগ দিয়ে আমরা এখানটায় 3 লাখ লিখে দেবো, ঠিক আছে। কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এরপর আমরা কি করব? স্টেপ 2।
ঠিক। স্টেপ 2 এর মধ্যে আমরা কি করব, আমরা একদম পুরো যা আমরা জানি আমরা সেইভাবেই লিখতে থাকবো জিনিসগুলোকে, ঠিক আছে। রেন্ট রিসিভড or receivable, rent received or receivable after deduction or deducting of unrealized rent but before charging loss due to vacancy, ঠিক আছে। লস ডিউ টু ভ্যাকেন্সি। তাহলে এখানে কি আছে, অ্যানুয়াল রেন্ট কোনটা আছে, যেটার মধ্যে থেকে আমরা লস ডিউ টু ভ্যাকেন্সি অর্থাৎ যেটা 2 মাস থাকেনি সেটা লসটাকে বাদ দেবো না, সেটা হচ্ছে 2,40,000। তাহলে এখানে বসিয়ে দিলাম 2,40,000। এরপর আমরা কি করব, স্টেপ 3, হুইচ এভার is higher in computed amount in step 1 and step 2। তাহলে এই দুটোর মধ্যে এই 3 লাখ এটা হচ্ছে স্টেপ 1 এর ফিগার আর 2,40,000 হচ্ছে এটা স্টেপ 2 এর ফিগার। এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাকে আমরা স্টেপ 3-তে নেব। এখানে একটা দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে এখানে আমরা বসিয়ে দেবো কত, 3 লাখ, ঠিক আছে। এরপর আমরা কি করব, স্টেপ 4, সেখানে আমরা কি করব, লস ডিউ টু ভ্যাকেন্সি, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, ঠিক আছে। তাহলে 20,000 ইন্টু 2, বা তোদের যদি মনে হয় যেটাকে আরও একটু দেখিয়ে দিবি তাহলে একটা কাজ করতে পারিস, 2,40,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানে আসবে 40,000। তাহলে এইবার যেটা আসবে এইখানে 2,60,000, এইটা হচ্ছে গিয়ে স্টেপ 5, সেটা হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে। এর একটুখানি এইখানটা আসবে। যাই হোক, তোদের একটা কথা এটা বলে রাখি, এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালু এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো যে একটা প্রপার্টি এক বছরে কতটা ইনকাম করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেইটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবং এটার থেকে যেগুলো তুই মাইনাস করবি সেটার ইন্টারপ্রিটেশন কি বেরোবে, মানে নেট অ্যানুয়াল ভ্যালুর ইন্টারপ্রিটেশন কি বেরোবে, যে একটা বাড়ি সমস্ত খরচ টরচ বাদ দিয়ে, সমস্ত ডিডাকশন এগুলো বাদ দিয়ে ইন নেটে এসএসসিকে কতটা ইনকাম করিয়ে দেওয়ার ক্ষমতাটা রাখে, সেই ক্ষমতাটাকেই হচ্ছে মনিটারি টার্মে জাস্ট এক্সপ্রেস করা, বোঝানো, ওটাকেই আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালুটাকে আমরা সেকেন্ড কলাম থেকে স্টার্ট করে দিলাম। এইবার আমরা কি করব, এটার মধ্যে থেকে আমরা মাইনাস করব কি, লেস মিউনিসিপ্যাল ট্যাক্স। এবার এই মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম যে বাড়িটা তার ক্ষেত্রে পেমেন্ট হয়েছে 27,000, সেই 27,000-এর মধ্যে 8,100 টাকা পেমেন্ট করেছে টেন্যান্ট, ঠিক আছে। তো তার মানে এইখানে আমরা দেখিয়ে দেবো যে 27,000-এর মধ্যে 8,100 যেহেতু টেন্যান্ট দিয়েছে, দেখবি কিছু কিছু জায়গায় তোদের এই গল্প শোনাবে যে এসএসসির বাবা গিয়ে পেমেন্ট করেছে। আমি অত শত দেখবো না, কারণ আইটি ডিপার্টমেন্ট কে কার বাবা এটা দেখে না। আইটি ডিপার্টমেন্টের কাছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা পার্সন হিসেবে বা অ্যাসেস হিসাবে কনসিডার্ড হয়। তো যার ফলে তুমি একজন অ্যাসেসে তুমি দিয়েছো কি দাওনি, বাস তাহলে তুমি পাবে না, এটা হচ্ছে মুদ্রা কনসেপ্ট। তাহলে আজকে যখন আমি 27,000-এর থেকে 8,100 মাইনাস করব, তাহলে সেখান থেকে আসবে 18,900। তাহলে এইটা 18,900 যেটা মিউনিসিপ্যাল ট্যাক্স এলো। এবার আমরা কি করব, 2,60,000-এর থেকে 18,900টাকে মাইনাস করে দেবো, আসবে কত, 24,100। এইটাকে আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু। ভেরি গুড, নেট অ্যানুয়াল ভ্যালু।
তারপর আমাদের বোঝানো অনুযায়ী কি আমরা দেখেছিলাম যে নেট অ্যানুয়াল ভ্যালুর উপর পুরো ট্যাক্স দিতে হয় না, কারণ অভিজিৎ বলেছিল যে এখনও তো আমার কিছু খরচ আছে, যেরকমভাবে আমি সারা বছরে এটা ওটা রিপেয়ার করি, বাড়ি ওই মেনটেনেন্স না কিন্তু মানে অন্যান্য যেটা আমি সারা বছর টুকটাক আমি করে থাকি, ঠিক আছে। তো ফায়ার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আমি পে করি, তারপর আমি রেন্ট কালেকশনের জন্য আমার কতটা ছুটে একদম পেরেক দিয়ে আমি ঠিক করি, তারপর আমার যেখানে বাড়িটা আছে সেখানে আমার যাওয়ার জন্য আমাকে ঘর ভাড়া, সেখানে আমাকে গাড়ি ভাড়া করে যেতে হয়, অর্থাৎ রেন্ট কালেকশন চার্জ, একদম কল খারাপ হয়ে গেছে। তো এই ধরনের কাজ করার জন্য সারা বছরের টুকটাক অনেক খরচ হয়, এই কারণে সেই ধরনের জিনিসগুলোকে না দেখে আইটি ডিপার্টমেন্ট কি করে অ্যাট এ টাইম একটা দিয়ে দেয় স্ট্যান্ডার্ড ডিডাকশনস। এই ওয়ার্ডটার কথা মাথায় রাখবি, স্ট্যান্ডার্ড ডিডাকশনস কথাটার মানে হচ্ছে গিয়ে যে একবারে এককালীন যখন আইটি ডিপার্টমেন্ট কোনো ছাড় দেয় এককালীন, অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি কতটা করেছো না করেছো সেটা দেখতে যাবে না, তখন সেই ধরনের ডিডাকশনস বা ছাড়গুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশনস। কথাটা বুঝতে পারলি? তাই স্ট্যান্ডার্ড ডিডাকশনস যদি কখনো দেয় তার মানে মাথায় রাখবি যেই কারণে দেওয়া হচ্ছে সেইগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে কখনোই আর আলাদা আমরা ডিডাকশনস ক্লেম করতে পারবো না, কারণ অ্যাজ এ হোল, ঠিক আছে, একটা ডিডাকশনস আমাকে দিয়ে দিয়েছে আইটি ডিপার্টমেন্ট। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এবার নেট অ্যানুয়াল ভ্যালুর থেকে যে ডিডাকশনস রয়েছে আন্ডার সেকশন 24 সেইটার যে দুটো ভাগ, একটা হচ্ছে 24A আর একটা হচ্ছে 24B, সেগুলোকে আমরা মাইনাস করে আমরা কিন্তু ফার্স্ট হাউসের যে ট্যাক্সেবল ইনকাম সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে, সেটা আমরা করছি। তো আমরা এবার নতুন একখানা কলাম করে নিলাম, এইখানে আমরা করব লেস ডিডাকশন আন্ডার সেকশন, ঠিকই বলেছিস, লিখলে ভালোই হতো, ডিডাকশন আন্ডার সেকশনস 24, এইবার করে দিচ্ছি আন্ডার সেকশনস 24 সাবসেকশন এ, এইটা অনুযায়ী হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন এইটা কত, NAV এর 30%, তো অ্যামাউন্টটা কত, NAV এর 241100 ইন্টু 30%, কত আসে 30%, যেটা আসছে এখানে আমরা একটা কাজ করব, এটাকে আবার ইনারে লিখে দেবো যাতে নাকি দুটোকে যোগ করে আমরা সেকেন্ড কলামে লিখতে পারি, এবং আলটিমেটলি সেকেন্ড কলামে এনএভি থেকে মাইনাস করে ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস ওয়ান এটা আমরা থার্ড কলামে লিখতে পারি। জাস্ট প্রেজেন্টেশনসটা তোদের একটু মাথায় রাখতে হবে যে কোন জায়গাটায় প্রেজেন্টেশনসটা সুন্দর হতে পারে, সেইভাবেই তাহলে আমরা করব। আর এটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, বরড লোন, ঠিক আছে। ইন্টারেস্ট অন বরড লোন কত আছে এখানে, ইন্টারেস্ট অন ফর কনস্ট্রাকশনস পারপাস এখানে আছে 45,000, তাহলে পুরোটাই অ্যালাউড হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক। তাহলে আজকে যখন ইন্টারেস্ট অন বরড লোন এই ব্যাপারটা তাহলে এখানে আর কিছু লেখার দরকার নেই, যেহেতু লেট আউটের ক্ষেত্রে যতটুকুনি ইন্টারেস্ট দাঁড়াবে ততটুকুনি ছাড় পাবে, সেটা তো কোনো লিমিটেশনস নেই। হ্যাঁ, সেলফ অকুপাইড হলে যখন নাকি ওই আমি 2 লাখসেরটা নেবো বা 30,000-এর ম্যাক্সিমামটা নেবো, তখন আমাকে একটু অ্যাজুম করে দেখিয়ে দিতে হবে যে এই ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যতগুলো কন্ডিশনস রয়েছে সেই সমস্ত কন্ডিশনসগুলো পূরণ করতে সক্ষম হয়েছে। আর আরেকটাও জায়গা রয়েছে যেখানে নাকি তুই ওই অ্যাজাম্পশন নোটটা দিয়ে দিবি, সেটা হচ্ছে যখন আনরিয়ালাইজ রেন্টটা থাকবে মাইনাস করবি, তখন সেই জায়গাটা এটা দিয়ে দিবি যে অল দ্য কন্ডিশনস মেনশনস ইন আন্ডার সেকশনস 4 আর অল স্যাটিসফাইড, ইট ইজ অ্যাজুম দ্যাট অল দ্য কন্ডিশনস মেনশন ইন আন্ডার সেকশনস 4 আর স্যাটিসফাইড বাই দ্য অ্যাসেসি, ঠিক আছে। এটা লিখে দিলে প্রেজেন্টেশনসটা খুবই সুন্দর হয়ে যাবে। তাহলে এখান থেকে দুটোকে যোগ করব, তাহলে একটা আছে 45,000, তাহলে কত আছে 117,330, আর এই জায়গায় আমি একটু লিখেই দিই 224,110, ওটাকে ব্র্যাকেট দিলে মাইনাস ফিগারে চলে আসে না, এনএভি, ঠিক আছে। তাহলে এইখান থেকে 24,110, তো 24,1100, এবার এইটার থেকে এইটা আমরা মাইনাস করে দেবো 24,1100, কত আসে 123,770, এইটা তাহলে কি, এইটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস ওয়ান, ব্যাস এটা আমাদের বেরিয়ে গেল। এবার আমরা হাউস টু করবো, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হাউস টু, যেটা হচ্ছে সেলফ অকুপাইড। এই অঙ্কটা আমাদের স্টার্ট হবে কোথা থেকে, একদম ডিরেক্টলি ডিডাকশনস থেকে, কারণ তার আগে এনএভি কত 0,
তো একটা কাজ করি, তাও আমাদের খুবই সুন্দর লেখার জন্য এনএভিটাকে আমরা করে দিই নীল করে দিই। তারপর আমরা করে দেব ডিডাকশন ডিডাকশন আন্ডার 24, ঠিক আছে। তারপর আসবে আন্ডার সেকশন 24A স্ট্যান্ডার্ড ডিডাকশন। তো এটার কিছু আসবে না, এটাও নীল, ঠিক আছে। তারপর আমরা করব আন্ডার সেকশন 24B ইন্টারেস্ট অন বরোড লোন, ঠিক আছে। এখানে অ্যামাউন্ট কত আছে, যেহেতু কনস্ট্রাকশনস পারপাসে 75,000 হচ্ছে গিয়ে ইন্টারেস্ট অন লোন, তাহলে এই ক্ষেত্রে কনস্ট্রাকশনস পারপাসে যদি সেলফ অকুপাইড বাড়ি হয় ম্যাক্সিমাম লিমিট কত, 2 লাখ, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু 75,000, এটা মাথায় রাখতে হবে যে 2 লাখ হচ্ছে ম্যাক্সিমাম, যদি 3টে কন্ডিশনস ফুলফিল করতে পারে, আর যদি 3টে কন্ডিশনসের মধ্যে কোনো কন্ডিশনস ফুলফিলড না হয় সেই ক্ষেত্রে লিমিটটা হয়ে যাবে কত, 30,000, ঠিক আছে। তো এইখানে যেহেতু 75,000 আছে, তাই আমি 75,000টাকে নিতে পারবো। শুধু এইটা অ্যাজুম করে নিতে হবে যে যে সমস্ত কন্ডিশনসগুলো মেনশন করা রয়েছে 2 লাখ পর্যন্ত, অর্থাৎ 30,000-এর ওপরে যদি যেতে হয়, তাহলে যে কন্ডিশনস 3টে রয়েছে সেই 3টে কন্ডিশনসই পূরণ করতে পেরেছে। তো এখানে আমি ধরে নেব কি, যে 3টে কন্ডিশনসই পূরণ করতে সক্ষম হয়েছে, তাই 75,000 উনি ডিডাকশনস পেয়ে যাবে। কিন্তু যদি ওনার এখানে ইন্টারেস্ট অন বরোড লোন 3 লাখ আসতো, আর সেই জায়গায় যদি আমরা ধরে নিতাম ওই অ্যাজাম্পশনসগুলি উনি ফুলফিল করতে, মানে অ্যাজাম্পশন বা উনি যদি এখানে ক্লিয়ারলি বলে দিত যে কোনো একটা জিনিস উনি ফুলফিল করতে পারেননি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 30তে এসে পড়তো। আবার যদি 3 লাখ ইন্টারেস্ট অন বরোড লোন হলো, আবার যদি আমি ধরেও নিই যে সমস্ত শর্তগুলো পূরণ করতে সক্ষম হয়েছে, তবুও কিন্তু লিমিট 2 লাখই হবে, সেটা কিন্তু 3 লাখ নয়। বুঝতে পারছিস তো জিনিসগুলো একদম। তাহলে এই ক্ষেত্রে কত আসবে, 75,000, ঠিক আছে। এখানে এটা আমরা লিখে দিই একটা নোট, ইট ইজ অ্যাজুম দ্যাট all the conditions are satisfied by the assessee to claim the maximum limit of rupees 2 lakhs, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এটা 75,000 এখানে বসিয়ে দেব। তাহলে বসিয়ে দেওয়ার পর এখান থেকে যেটা বেরিয়ে আসবে 75,000, এইটা এবার একটা কাজ করবি, নেগেটিভ করে দিবি একদম। এইবার আমরা এখানে কি করব, ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস টু, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই 75,000টাকে আমরা এখানটায় বসিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে ওপরের যেটা আছে, ফার্স্ট বাড়ি থেকে এতটা ইনকাম হয়েছিল, আর সেকেন্ড বাড়ি সেলফ অকুপাইডের ক্ষেত্রে এতটা লস সাফার্ড হলো, তো অটোমেটিক্যালি প্লাস মাইনাস করে নেট ইনকাম কতটা হলো সেটা আমরা বার করে নিতে পারবো, যখন ওপরেরটা থেকে 75,000টাকে আমরা মাইনাস করে দেবো, যেটা আসবে 48,770। তাই এখানে আমরা কি লিখবো, ট্যাক্সেবল ইনকাম, বাহ ভেরি গুড, হাউস প্রপার্টি, শেষ সামস। দেখো দাদা 8 মিনিটের মধ্যে